দেবাশিস, কেমন আছো? ভালো আছি। আজকে রাত দখলের তোমাদের আবার এখানে মিছিল চলছে। 1 বছর হয়েছে। এই 1 বছরে অনেক কিছু এসছে, অনেক প্রশ্ন তোমাদের সামনেও এসছে। অনেক প্রশ্ন তোমরা করেছো, অনেক প্রশ্ন তোমাদের সামনে এসছো। তো আজকে মানুষকে কিভাবে কনভিন্স করবে যে 1 বছর আগে যে প্রতিবাদের মিছিল তোমরা শুরু করেছিলে সেই ইথোসটা এখনো রয়েছে? দেখুন, একটাই কথা বলার যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে একটা বছর পেরোলো। আজকেই সেই 8ই আগস্ট, বেসিক্যালি আজকেই সেই অভিশপ্ত রাত বলতে পারি, যে রাতে এই যে জনবহুল শ্যামবাজার, সেখানে আরজি কর এবং সেই হাসপাতালে আমাদের সহকর্মী খুন ধর্ষণ হয়েছিলেন। আমরা যে জায়গাটায় আজকে যে জায়গায় রয়েছি, যে জায়গা থেকে আজকে রাতে পথে নামা, মশাল মিছিল থেকে শুরু করে সবটাই যে ভুলিয়ে দেওয়ার রাজনীতি, যে ভুলিয়ে দেওয়া কোন জায়গা, যে প্রথম দিন থেকে যে প্রশ্নগুলো আমরা করেছিলাম যে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর খুন ধর্ষণ হলো, সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হলো। তার মৃতদেহকে তড়িঘড়ি পুলিশ কর্ডন করে পুড়িয়ে দেওয়া হলো, বাবা মার হাতে টাকা দিতে চাওয়া হলো। কখনো 14ই আগস্ট যে ভাঙচুর হলো, সেই ভাঙচুরে পুলিশ এখনো পর্যন্ত কোনো কিনারা করতে পারলো না। এইটা একটা দিক, রাজ্য প্রশাসনের একটা দিক, সেটা পুলিশ প্রশাসন, সেটা শাসক দলের যে সিন্ডিকেট রাজ, সেই একটা দিক। আবার অন্যদিকে সিবিআই, যে সিবিআই নিজে বলল চার্জশিট দিয়ে যে এখানে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। সে তথ্য প্রমাণ লোপাটের জন্য দুজনকে গ্রেপ্তার করলো। কম দুজন বড় লোক নয়, সে একটা প্রিন্সিপাল এবং একজন থানার ওসি। তাকে 90 দিন হেফাজতে রাখো। 90 দিন হেফাজতে রাখার পরও তাকে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। তাহলে আজকে দাঁড়িয়ে প্রত্যেকের ভূমিকা, সেটা রাজ্য প্রশাসন, সেটা পুলিশ প্রশাসন, সেটা কি বলবো, স্বাস্থ্য প্রশাসনের একাংশ, শাসক দলের একাংশ এবং সিবিআই, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এবং সর্বোপরি বিচার ব্যবস্থা, তাদের প্রতি আমাদের যে প্রশ্নগুলো রয়েছিল, সেই প্রশ্নগুলো বা দাবি বলতে পারেন, শুধু তো প্রশ্ন নয়, সেইগুলো যে আজকের দিনে দাঁড়িয়েও আমরা ভুলিনি এবং ভুলবো না, সেই অঙ্গীকারেই আজকে আমাদের থাকে। কিন্তু সমস্যা হচ্ছে যে জায়গাটা আজকে দেখানো হচ্ছে, অনেক 1 বছর পেরিয়ে বলা হচ্ছে যে আন্দোলন তো ব্যর্থ, বিচার তো পেলে না। তাহলে আন্দোলন করে কী লাভ? আন্দোলন তো ব্যর্থ। আমি একদম স্পষ্ট কথা বলতে চাই যে ব্যর্থতা কোন জায়গায়, বিচার পায়নি আমাদের সহকর্মী। আমি বাকি আনুষঙ্গিক জিনিসগুলো পরে বলছি, স্বাস্থ্য দুর্নীতি বা তার আনুষঙ্গে যে জিনিসগুলো এসছে, যে কেন একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণের মতো ঘটনা হয়। আজকে আমরা বলতে চাই যে এই ব্যর্থতা যেটা আন্দোলনের ঘাড়ে চাপা হচ্ছে, এই ব্যর্থতার দায় কার? একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটলে তার বিচার চাইতে কেন এত বড় আন্দোলন করতে হবে? কেন একটা জায়গায় ছোট্ট যৌন হেনস্থার মতো ঘটনা ঘটলে সেইটার কোনো তদন্ত কমিটি থাকবে না, বা তদন্ত কমিটির যারা হেড হবে সেই তদন্ত কমিটিতে কোনো নির্বাচিত প্রতিনিধি থাকবে না? এইসব প্রসঙ্গ এসেছিল। দেবাশিস, মাইন্ড করো না, বাট একটা যেটা বারবার করে আসছে যে তোমরা বিচারটাকে ডিফাইন করছো আর বলছো এটাই হলে বিচার মানবে। কোর্ট যেটা বলছে তোমরা সেটা মানতে চাইছো। ঠিক ঠিক ঠিক, এটা তোমাদের এগেইনস্টে। ঠিক ঠিক, একদম একদম আমাদের এগেনস্টে অভিযোগ বলুন, প্রোপাগান্ডা বলুন, আমরা প্রোপাগান্ডা বলছি। আপনি সাংবাদিক, আপনাকে অবশ্যই অভিযোগ বলতে হবে যে আমরা যেটা চাইছি। আমরা কি চাইছি? আমরা কি বলছি এ দোষী ও দোষী? আমরা কিন্তু এই যে বলছেন না, অনেকে যে গুজব ছড়ানো হয়েছে, আপনার বিভিন্ন পডকাস্ট আমি দেখেছি যে গুজব যে 150 গ্রাম বীর্য একদম ছড়ানো হয়েছে, কিন্তু আমাদের তরফে নয়। কিন্তু তোমরা আমাদের প্রোটেস্ট করোনি। একদম করেছি। তোমরা প্রথমে গণধর্ষণ বলেছো কি বলোনি? দেখুন, তোমরা বলেছো হ্যাঁ কি না? দেখুন, আমাকে হ্যাঁ কি না বলো, তারপর আমরা আগে পুরো শুনছি। গণধর্ষণ কোথায় বলেছি? আমরা বলেছি যে এই ঘটনায় ধর্ষণ খুনের ঘটনা, কিন্তু আমার স্পষ্ট মনে আছে 9 অগস্টের পর থেকে তোমরা একদম সবাই মিলে বলেছো এটা গণধর্ষণের ঘটনা, এটা সঞ্জয় একলা করতে পারে না, যাকে অ্যারেস্ট করা হয়েছে। সেটা তো সিবিআই ঠিক করবে। আমরা যদি তদন্ত করতে পারতাম, হ্যাঁ, সেই জায়গাতে যদি এটা একলা সঞ্জয়, দেখুন এটা অনেকে মিলে করেছে, অনেকে মিলে ধর্ষণ করেছে না একা মিলে, এইগুলো তো সেন্সেশনাল হেডলাইন। এই বিচারে আমি যাব না। আমি যাচ্ছি যে একটা হসপিটাল, তার 4 তলায়, সেখানে একটা মদ্যপ সিভিক ভলেন্টিয়ার পৌঁছে গিয়ে এই কাজটা করে নারকীয় ঘটনা ঘটিয়ে 8 ঘন্টার মধ্যে আবার বেরিয়ে চলে আসছে, এটা সম্ভব না। একদম আমরা তো ডিউটি দিই হাসপাতালে, এটা সম্ভব না। এটা একটা জায়গা। আর 2 নম্বর, যেভাবে তার উপর যে অত্যাচার হয়েছিল, যা যা আমরা দেখেছি যে একই সাথে স্মদারিং, থ্রটলিং এর মতো জিনিস একসাথে করা হয়েছে। এইবার আমি বলছি যে গুজবগুলো ছড়ানো হয়েছিল, সেইখান দিয়ে আমাদের যে যথার্থ প্রশ্ন সেগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা যখনই কথা বলতে গেছি, স্মদারিং, থ্রটলিং, স্ট্র্যাঙ্গুলেশনের চেষ্টা, সবগুলো একা একটা মানুষের পক্ষে করা যথেষ্ট, মানে তাহলে তাকে মনস্টার হতে হবে, অমানবিক শক্তিশালী হতে হবে। ঠিক আছে, এরকম নানা প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু এই যে বলছেন যে আমি যেটা চাইছি সেটা বিচার, বা আমরা যেটা চাইছি সেটা বিচার, তার মানে কি আছে? তার মানে এই দোষী আমি বলে দিচ্ছি একে ধরো, এটা নয়। আমরা বলছি যারাই আছে তারা ধরো। এই যে বলা হচ্ছে যে এর মধ্যে জুনিয়র ডাক্তারও জড়িত থাকতে পারে, অবশ্যই, কেন জড়িত থাকতে পারে না? সন্দীপ ঘোষ তো ডাক্তারই ছিলেন,
তিনি তো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে 90 দিন হেফাজতে রইলেন। সিবিআই চার্জশিট দিতে পারলো না, কেন দিতে পারলো না, কিভাবে ম্যানেজ হলো, সেটা তো পরের প্রশ্ন। সিবিআই এর পারফরমেন্স আমরা এমনিই আমরা দেখে এসেছি। এই কেস কেন, সমস্ত কেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেটা একটা পলিটিক্যাল টুল হিসেবে অবধি ব্যবহৃত হয়, তারা কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় এই যে বৃহত্তর ষড়যন্ত্র, আমরা তো বলিনি, আমরা বলেছি সিবিআই সেই কথা সিলমোহর দিয়েছে, তারপর নিজেরাই তারা সেই জায়গাকে কিন্তু কোনো রকম সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে। সিবিআই পুলিশ অফিসারকে অ্যারেস্ট করেছিল ফর অ্যালেজেড তথ্য প্রমাণ লোপাটের জন্য, রাইট? এবং তারপর তারা বলেছিল কি যে অ্যাক্ট অফ ক্রাইম, যেটা অ্যাক্ট অফ ক্রাইমটা ঠিক। সঞ্জয় করেছে এবং অমিশন অফ ক্রাইমের ক্ষেত্রে এদের ভূমিকা আছে। ভূমিকা থাকতে পারে, আছে বলেনি, থাকতে পারে, তাই সাবজেক্ট টু ইনভেস্টিগেশন তাকে অ্যারেস্ট করা একদম তাই। কোর্টের কাছে যখন প্রমাণ দিতে পারলো না, ঠিক। কোর্ট তাকে বেল দিয়ে দিল। যখন সন্দীপ ঘোষকে কারাপশন কেসে কিন্তু বেল দেয়নি, একদম। রেপের কেসে কিন্তু তাকে বেল দেওয়া হয়েছে, একদম। কারণ অ্যাক্ট অফ রেপ এই ক্রাইমে একদম তাই। তাদের ইনভলভমেন্ট নেই। ঠিক। তাহলে আমরা কি বিশ্বাস করব? সেই জায়গাটা তো দাঁড়িয়ে আছে যে সাধারণ মানুষ কি বিশ্বাস করবে, যে একটা তার মানে কি দাঁড়ায়, যে মনে করুন আপনি আমি ইনভেস্টিগেশনে বিশ্বাস করতে হবে, কে ইনভেস্টিগেট করবে বলো তাহলে? সেটাই তো দাঁড়াচ্ছে কে যে ইনভেস্টিগেট করবে? যদি সিবিআই এর উপর বিশ্বাস না থাকে, কলকাতা পুলিশের থেকে তোমাদের অনাস্থা ছিল, সিবিআই এর কাছে গেছে, অবশ্যই, তো অবশ্যই। সিবিআই ইনভেস্টিগেট করেছে, এখন বলছো সিবিআই এর উপর ভরসা নেই, তাহলে কে ইনভেস্টিগেট করবে? সেটা তো এই ব্যবস্থার লজ্জা যে এখানকার সর্বোচ্চ যে সংস্থাগুলো, হ্যাঁ। আমি এই রাজ্যবাসী, আমার কাছে কলকাতা পুলিশ হাইয়েস্ট বা সিআইডি যাই বলুন, এবং একটা দেশের মানে বাসিন্দা হিসেবে সিবিআই আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। এই জায়গাটাই আমরা ধরার চেষ্টা করছি যে যেখানে তাহলে সাধারণ মানুষ আস্থাটা কার ওপর রাখবে, আস্থাটা কার ওপর রাখবে, আমরা আস্থা কার ওপর রাখবো, সেই প্রশ্ন নিয়েই আমাদের রাস্তা সাধারণ মানুষ, আমার খুব ভালো লাগলো যে তুমি আমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসলে, দাদা বললে, হাই বললে, জড়তা ছিল না। আমার ভালো লাগলো সেই জায়গা থেকে সাহস করে প্রশ্নটা করছি যে যখন তোমরা বলছো যে মানুষ কার উপর বিশ্বাস রাখবে, মানুষ তোমাদের উপর বিশ্বাস রেখেছিল। মানুষ তোমাদের মুভমেন্টটা কোনো রাজনৈতিক রঙের সঙ্গে না জুড়ে তোমাদের উপর বিশ্বাস রেখেছিল, কিন্তু তোমাদের মুভমেন্টে সিজ ওয়ার্কে যখন একটা তথ্য বাইরে আসলো যে তোমাদেরই ট্রাইব, তোমাদের ডাক্তাররাই সিজ ওয়ার্কের সামনে রেখে বাইরে পিছনে হসপিটালে ট্রিটমেন্ট করেছে, তোমরা তো সেটা নিয়ে কোনো প্রতিবাদ একদম। করো না। দেখুন শুনুন, একদম একটা কথা স্পষ্ট বলতে চাই, যেদিনকে আমরা নবান্নের মিটিং এ গেলাম লাইভ স্ট্রিমিং এ, মাননীয় মুখ্যমন্ত্রী একটা লিস্ট দেখালেন যে 583 জন এসআর এর একটা লিস্ট দেখালেন যে এরা বাইরে ট্রিটমেন্ট করেছে। আমরা কিন্তু বলেছিলাম যে সেই লিস্টটা যদি করে থাকে তাহলে সেটা ভুল কথা, সেটা একটা ক্রাইম, সেটা একটা অপরাধ তো। তাহলে সেই লিস্টটা বের করে তাদের বিচার কেন হলো না? আমি অবশ্যই সন্দীপ ঘোষ আমার ট্রাইব, আশিস পান্ডে আমার ট্রাইব, তাই না? আজকে লয়ারদের ক্ষেত্রে মনোজিৎ যে ম্যাঙ্গো দাদা, সেও আইনজীবীদের ট্রাইব। ফলত আমি তো বলছি না আমার ট্রাইব অত্যন্ত সাধুপুরুষ। আজকে যদি খুঁজে দেখা যায়, আমি একদম স্পষ্ট বলতে চাই, একদম এই সিন্ডিকেটের লোক বা হুমকি সংস্কৃতিতে থাকা লোক, তারাই আসলে এই কাজগুলো করেছে। তারা আন্দোলনে অংশগ্রহণ করেনি, তারা কর্মবিরতির সুযোগটা নিয়ে বাইরে গিয়ে লাখ লাখ টাকা কামিয়েছে। না, আমি জানি না রাজ্য সরকার তোমাদেরকে কি লিস্ট দিয়েছে। আমি আমার ইনভেস্টিগেশনে 549 জনের নাম পেয়েছিলাম, তাদের নাম, নাম্বার, কোথায় কতগুলো অপারেশন করেছে, কি করেছে, সমস্ত দেখিয়েছি। আমরা তো প্রকাশ্যে দেখিয়েছি। তুমি যদি বলো আমি এই স্টোরিটা কালকে আবার দেখাতে পারি, একদম, আমি দেখাতে পারি, আমি কাগজগুলো তোমায় দিতে পারি। তুমি কি আমাদের ভিউয়ার্সকে প্রমিস করবে যে তোমরা এটা নিয়ে একটা স্টেটমেন্ট ইস্যু করে বলবে যে আমরা এদের এগেইনস্টে অ্যাকশন নেব? দেখুন, একদম এই কথা আমাদের প্রেস রিলিজ যদি দেখেন, আমরা একদম বলেছিলাম যে এটা যদি কেউ করে থাকে তার তীব্র বিরোধিতা আমরা করছি। আমরা সেই প্রেস রিপোর্টটা আপনাকে পাঠাতে পারি। এবং আমি দেখিনি এই রিসার্চ, আমি কিছু সংবাদপত্রে দেখেছিলাম, তাতে যে 3 জন, 5 জন, 6 জনের নাম দেওয়া ছিল না, আমার কাছে 549 জনের নাম। আপনারা যে নামগুলো তোমাদের পেয়েছিলেন, আরজি করা হাসপাতালেরই একজন ডাক্তার আছে যিনি 1,49,00,000 টাকা কামিয়েছে প্রাইভেটে ট্রিটমেন্ট করে, স্বাস্থ্যসাথীর কার্ড ইউজ করে, অন্যান্য ইন্স্যুরেন্স কার্ড ইউজ করে, নানা করে 22টা পেশেন্টকে ট্রিট করে। আমার কাছে সেই লিস্টটাও রয়েছে। একদম আমি বলছি একটা যদি ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন করেছে। ঠিক একদম, আপনি এই যে কথাটা বলছেন, এই কথাটা যদি বলেন, আমি আজকে দাঁড়িয়ে স্পষ্ট আপনার সামনে বলছি, এটা ব্যক্তি আমি বলছি না, একদম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে যে এই কাজ যে আমরা কর্মবিরতি কেন করেছিলাম, আমরা বাধ্য হয়ে করেছিলাম। যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশে কাজ করতে পারছি না, এই জায়গাটাকে কাজে লাগিয়ে যে ডাক্তারেরা এই কাজ করেছেন সেটা অনৈতিক, অসৎ, এবং আমরা তীব্রভাবে এর বিরোধী। দেবাশিস, আমার খুব ভালো লাগলো তুমি আমার সঙ্গে কথা বললে, অনেকটা হেঁটে এসো, ভাই জল খাও। আরেকটা জিনিস, অনেক দর্শক বন্ধু আমার কানে বলছে প্রডিউসার যে দেবাশিস বাবুর সঙ্গে একটা 1-to-1 ইন্টারভিউ করা উচিত। তোমার কি সময় পাবো এনটিডি বাংলাতে?
আজকে নয়, আজকে নয়, আজকে আমি অবশ্যই হ্যাঁ? আমি বুঝতেই পারছেন আজকে নয়, আজকে নয়। মালদা কলকাতা যাতায়াতে না, মালদা খুব সুন্দর জায়গা। দারুণ জায়গা, দারুণ জায়গা। আমি চেষ্টা করবো তুমি কলকাতায় যখন থাকবে আমি তোমার সাথে 1-to-1 একটা করবার কথা দিলে কিন্তু ভিউয়ার্সদেরকে তুমি টাইম দেবে, আমরা তখন ডিটেলসে কাগজ এক্সচেঞ্জ করে করে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। সত্যের অবলম্বনে ন্যায় বিচার কেন, সমাজ সংশোধনের প্রতিবাদ র্যালি প্রত্যেকটার সঙ্গে আগেও ছিলাম, এখন আছি, রাইট? থ্যাংক ইউ। এক্সকিউজ মি ম্যাম, এক মিনিট, জাস্ট 1 সেকেন্ড। আমি আপনাকে আগেও 1 সেকেন্ড প্লিজ, আপনাকে আগেও দেখেছিলাম, আপনি এসেছিলেন, 1 বছর হয়েছে, আবারও আপনারা প্রটেস্টে এসছেন। কতটা অ্যাগ্রি করেন যখন মানুষ বা যারা এই পোস্টারগুলো রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, বিচার হয়নি, আপনি কি মনে করেন? 1 বছর হয়ে গেছে, জাস্টিস মেলেনি, যেমন সেরকম 1 বছর হয়ে গেছে আগুনও তো নেভে নেই। তো ইতিবাচক দিকটা দেখাই ভালো। 1 বছর হয়ে গেছে, আজকে এত হাজার হাজার মানুষ রাস্তায় এসছেন WBJDF এর একটা ডাকে। আমাদের বেসিক্যালি 1 বছরটা কোনো বয়সই না একটা আন্দোলনের ক্ষেত্রে, শিশু বয়স। আন্দোলন তো 400 বছর ধরে চলেছে ইতিহাসে, আমরা যেটা দেখেছি। ফলে আন্দোলন যে জারি আছে এখনো, এটাই খুব বড় কথা। বিচারটা হয়নি সঞ্জয়কে যে লাইফ ইমপ্রিজনমেন্টে পাঠালো কোর্ট, সঞ্জয়কে লাইফ ইমপ্রিজনমেন্টে পাঠালে যদি বিচার হয়ে যেত, তাহলে WBJDF এর এই এত এত সহজ সদস্য, এত এত সিনিয়র ডাক্তারবাবুরা, এত এত মানুষ, সবাই কি উন্মাদ? তাহলে তো বলতে হয় এখানে যত হাজার মানুষ রয়েছেন, 1 বছর ধরে যত হাজার মানুষ লড়ে চলেছেন, সবাই উন্মাদ, মস্তিষ্ক বিকৃতি ঘটেছে প্রত্যেকের। তাদের কাছ থেকেই তো শুনেছিলাম ঘটনার খুঁটিনাটি নানান কিছু। এবার তারা যখন বলছেন যে বিচার পাইনি, তার মানে বিচার পাইনি। আপনার নিজের ব্যক্তিগত ধারণা, আপনার নিজের ব্যক্তিগত মত, হোয়াট আর ইউর থটস, আপনার নিজের আমার ব্যক্তিগত ধারণা নয়, আমার ব্যক্তিগত বিশ্বাস যে বিচার পাইনি। কারণ যাদের কথায়, যাদের ডাকে আমি আজকে এখানে এসেছি, তাদেরকে আমি 100% বিশ্বাস করি, 200% বিশ্বাস করি। তারা যখন বলছেন বিচার পাইনি, তখন বিচার পাইনি, এটা আমার বিশ্বাস। এই একটাই প্রশ্ন যেটা বারবার মাথায় আসছে যে এরপর তাহলে কি, কারণ অনেকে বলছে সিবিআই ইনভেস্টিগেট করলো, তারা নিরাশ। এরপর কি, এই প্রশ্নটার আমি উত্তরই দিতে চাই না। তার কারণ হচ্ছে যে এক্ষুনি দাঁড়িয়ে আপনার সাথে কথা বলার পরের মুহূর্তে আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না। না না, ছি, মানে ছি, ছি। পরের কথা, আপনি আপনার দীর্ঘায়ু কামনা করি। না আমি কথার কথা বলছি যে এরপর কিটা হচ্ছে ভবিষ্যৎবাণী করতে হয়, যেটা করার আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে যে আমরা কেউ জানি না এরপর কি। অভয়া আজকের দিনটাতে, গত বছর এই মুহূর্তে জানতো না যে ওটা ওর জীবনের শেষ রাত। তো জীবনটা তো এরকমই, কি এরপর কি, এই ভেবে তো আন্দোলন হয় না। এই মুহূর্তে আমরা কি করতে পারি, আমরা জাস্টিস চাইতে পারি বাট এবং আমরা চেয়ে যেতে পারি। ফ্যাক্ট অফ দি ম্যাটার ইজ অ্যাজ আ সিটিজেন আমরা কোথায় যাব? যদি একটা সুপ্রিম কোর্ট ইনভলভড আছে, হাইকোর্ট ইনভলভড আছে, শিয়ালদা কোর্ট ইনভলভড ছিল, কেসটা এখনও ওখানে আছে, একজনের কনভিকশন হয়েছে, সিবিআই ইনভলভড আছে। যদি এতগুলো ইনস্টিটিউশন ইনভলভ থাকে এবং যদি আমরা কোনোটার উপরে আস্থা না রাখতে পারি, তাহলে এটা প্রশ্নটা ভ্যালিড যে তাহলে আমরা কি করব, কোথায় যাব? আমরা কোথাও যাব না তো, এনারা তো কিছুই সেরকম করেননি গত 1 বছরে। কাজে এদের কারোর কাছে তো আমরা যাচ্ছি না। আমরা শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাজপথে দাঁড়িয়ে আছি। তো আমার মনে হয় নাগরিক আন্দোলনের জন্য যাবার রাস্তা, থাকার রাস্তা, দাঁড়ানোর রাস্তা, চিৎকার করার রাস্তা, সবটাই রাজপথ। আমরা ভোটার প্রত্যেকে আর কি। তো এই রাজপথেই আমরা থাকবো যতদিন না সুবিচার পাওয়া যাবে। নির্দিষ্টভাবে কারোর কাছে যাওয়ার আর প্রয়োজন আছে বলে এই 1 বছরে আমরা যা নিদর্শন পেয়েছি, আমার তো মনে হয়। আপনি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বললেন, আমরা ভোটার। এই যে আমাদের ফিলিংসটা, এই ফিলিংসটা আমাদেরকে লিড করবে ভোট অবধি। নিশ্চয়ই, সে তো বটেই। কি ভোগ করছি, কি যাপন হচ্ছে, তার উপর তো নিশ্চিত অনেক কিছু নির্ভর করবে। আমার যেরকম কোনো কাজ নেই, কাজ চলে গেছে। তো আমাদের শয়ে আমার সতীর্থরা গত বছর আন্দোলনে ছিলেন, এখন কেউ নেই, কারণ তারা যাতে রুজি রুটিটা তাদের বন্ধ না হয়ে যায় সেই জন্য। এবারে আমি মানসিকভাবে তৈরি অন্যভাবে উপার্জন করতে, সেই কারণে আমি আজকে আবার এসেছি। আমি যদি মনে করতাম যে আমি শুধু এই যেটা আমি করছি গত 27 বছর ধরে সেটাই আমার উপার্জনের রাস্তা থাকবে, তাহলে আমি আজকে আসতে পারতাম না, আমার বাকি সতীর্থদের মতোই।
তো আমি সেটার জন্য মানসিকভাবে তৈরি যে আমাকে অন্য কাজ করতে হবে খুব শিগগির, এবং সেটা যখন করব আমি এখনই বলে দিচ্ছি সেটার জন্য দায়ী হবে আমার এই আন্দোলনে থাকা। আর এই আন্দোলনটা রাজনৈতিক রূপ নিতে পারে না রাজনৈতিক রূপ নিয়েছে? আন্দোলনটা হচ্ছে একজন মেয়েকে খুন করা হয়েছে, তারপর রেপ করা হয়েছে কি করা হয়নি আমরা সেটা এখনো নিশ্চিত নই, জানি না। তো না না, সেই- সরি, আপনি বললেন রেপ করা হয়েছে কি করা হয়নি আপনি জানেন না? না, জানি না, কারণ আমি আমার WBJDF এর যে জুনিয়র ডাক্তার ভাইরা এবং সিনিয়র ডাক্তাররা এবং যতজন ফরেন্সিক এক্সপার্ট এটা নিয়ে কথা বলেছেন, প্রত্যেকেই বলেছেন এটা রেপ অ্যান্ড মার্ডার নয়, মার্ডার অ্যান্ড রেপ। এবং অ্যান্ড রেপের পাশে একটা প্রশ্নচিহ্ন প্রত্যেকটা ফরেন্সিক এক্সপার্ট তুলে দিয়েছেন। কিন্তু এ কথা প্রত্যেকে নিশ্চিত করে বলেছেন, আমি আমার কথা বলছি না, আমি বলছি যতজন ফরেন্সিক এক্সপার্ট কথা বলেছেন, দিগ্গজদের কথা বলছি, তারা বলেছেন যে এটা একটা মার্ডার, তারপর রেপ। কি যায় আসে সেই রেপটা হোক বা না, আগে তো মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। এটা আমার কথা নয়, এটা যে ফ্র্যাটার্নিটিতে এই ঘটনাটা হয়েছে তাদের কথা, ডক্টরস মেডিকেল ফ্র্যাটার্নিটির কথা। ফলে আমি তো সেটাই বিশ্বাস করি, কেন আমি ওদেরকে বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।